শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম সেই ক্লাসে। ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন এই অনলাইন ক্লাসে। আমরা কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে যাই। আজকের আলোচনা মোলারিটি, অর্থাৎ গত ক্লাসটা তোমরা দেখেছ, আলোচনা করা হয়েছিল দ্রবণ, দ্রাবক, ঠিক আছে, প্লাস মূলাত ঘনমাত্রা কাকে বলে, এসব জিনিস নিয়ে, ঠিক আছে। আমরা আজকে মোলারিটির গাণিতিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দুই একটা খালি সমাধান করব, তারপরে চলে যাবো নর্মালিটি। কথা বোঝা গেছে? তো দেখো, এখন আমি এখানে একটা অঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে 250 ঘন সেন্টিমিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ। দেখো, 250 ঘন সেন্টিমিটার সোডিয়াম কার্বনেট একটি দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। টোটাল দ্রবণের আয়তন আছে 250 মিলি। 250 মিলি বা 250 ঘন সেন্টি, 1 মিলি 1 ঘন সেন্টি হয়। 250 ঘন সেন্টিমিটার সোডিয়াম কার্বনেট দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দ্রবণটি ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করে। মোলারিটি কত? তোমরা দেখতে পাচ্ছ যে দ্রব আছে 10.6 গ্রাম। এই যে গ্রাম দেওয়া আছে প্রকাশ্য ভর, এটাকে আমরা সূত্রটাতে ডাব্লু ধরি। তাহলে এখানে দেখো ডাব্লু সমান 10.6 গ্রাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ 250 ঘন সেন্টিমিটার, এটা আয়তন ভি, 250 ঘন সেন্টিমিটার। তারপরে সোডিয়াম কার্বনেটের তুমি দেখতে পাচ্ছ আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। বুঝা গেছে? আমরা বের করবো কি? মোলারিটি এস ভাগ। তো বিগত ক্লাসে তো মোলারিটি সূত্রটা তোমরা দেখেছো, মেট্রিকেও পড়েছ, এসএসসিতে। এস সমান 1000 ডাব্লু বাই কি এমভি। আমরা জানি এস সমান 1000 ডাব্লু বাই এমভি, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার বসাও 1000 ডাব্লুর মান হচ্ছে তোমার 10.6, এম এর মান হচ্ছে 106, ভি এর মান হচ্ছে 250, ঠিক আছে। সেখানে বন্ধুরা এটা দিয়ে গুণ দিয়ে, এটা ভাগ দিয়ে যে রেজাল্ট পাবে এত মোলার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এইরকমভাবে তোমরা নিশ্চয়ই করতে পারবে। আর নেক্সট অঙ্কটা আসে, নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, আর পরবর্তীতে আর একটা অঙ্ক আসে। পরবর্তী অঙ্কটা দেখো, যেমন আড়াইশো ঘন সেন্টিমিটার ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকবে? তোমরা একটু দেখে নাও প্রশ্নটা, যে 250 মিলি দ্রবণে 250 মিলি ডেসিমোলার, 250 মিলি ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম থাকবে চাইছে পরিমাণ, মানে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকবে। কত গ্রাম গ্রাম চাইছে, অর্থাৎ ডাব্লু হোয়াট, এটা বের করতে হবে। ঘনমাত্রা দেওয়া আছে ডেসিমোলার, 1 মোলারের 10 ভাগের 1 ভাগ, 1/10, অর্থাৎ ঘনমাত্রা দেওয়া আছে 1/10, যাকে বলা হয় 0.1 মোলার, এটাকে বলা হয় ডেসিমোলার। আয়তন দেওয়া আছে, দেখো ভি সমান হচ্ছে 250 মিলি। কথা বোঝা গেছে? এখন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দেখো 98। তাহলে ডাব্লু মান বের করো। তাহলে আমরা জানি এর সমান 1000 ডাব্লু বাই কি এমভি। ডাব্লু সমান এস এম ভি বাই 1000। এস এর মান হচ্ছে তোমার 0.1,
এম এর মান হচ্ছে তোমার কত 98, ভি এর মান হচ্ছে তোমার কত 250, 1000। এখানে যত গ্রাম আসবে সেটাই অ্যান্সার। তোমরা হিসাব করে নিবে, বুঝতে পারছো বিষয়টা? হিসাব করে নিবে এটা কত গ্রাম আসে। সম্ভবত 2.45 গ্রাম, এটাই অ্যান্সার। এরকমভাবে তোমরা সলভ করবে এই ধরনের অঙ্কগুলি মোলারিটি। আমরা এটাকে দীর্ঘায়িত না করে আমরা নর্মালিটিতে যাই। এবারে নর্মালিটি কি, ঠিক আছে? আমরা পড়বো এখন নর্মালিটি। তো নর্মালিটি করার আগে আমরা প্রথমে পড়বো নর্মাল দ্রবণ কাকে বলে। নর্মাল দ্রবণ, নর্মাল দ্রবণ, ঠিক আছে? নর্মাল দ্রবণ দেখো শিক্ষার্থী বন্ধুরা, নর্মাল দ্রবণ কাকে বলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল দ্রবণ কি, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলি দ্রবণে কোন দ্রবের গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকবে। 1000 মিলি দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই উল্লেখ করতে হবে। নির্দিষ্ট তাপমাত্রা 1000 মিলি দ্রবণে কোন দ্রবের গ্রাম তুল্য ভর যোগ করলেই যে দ্রবণটা পাওয়া যাবে তাকে নর্মাল দ্রবণ বলে। এখানে একটা পার্থক্য দেখো, মোলার দ্রবণ আর নর্মাল দ্রবণের মধ্যে পার্থক্য। 1000 মিলি দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দিই ডাইরেক্ট 1 মোল কোনো দ্রব মিশ্রিত করি, 1 মোল মানে আণবিক ভর যত সেটাই তো মোল। এই 1 মোল যদি 1000 মিলিতে দ্রবীভূত থাকে তাহলে মোলার। কিন্তু 1000 মিলিতে এবার 1 মোল না দিয়ে কোনো দ্রবের গ্রাম তুল্য ভর যদি যোগ করি, 1 মোল দিব না, গ্রাম তুল্য ভর যোগ করবো, তাহলে আমি চিন্তা করে গেলাম যে কোনো দ্রবের গ্রাম তুল্য ভর তো আমি জানি না। কিভাবে গ্রাম তুল্য ভর, আণবিক ভর বের করতে পারি, কিন্তু গ্রাম তুল্য ভর কিভাবে বের করা হয় নিশ্চয়ই তোমরা জানো না। যে গ্রাম তুল্য ভর কিভাবে বের করা হয়, তাহলে প্রত্যেকটা পরিষ্কার যেটা নর্মাল দ্রবণ তৈরি ব্যাপারটা শোনো। প্রতিটি দ্রবের, ঠিক আছে, আগে তোমরা গ্রাম তুল্য ভর বের করবে। তো গ্রাম তুল্য ভর যত বের হবে, যত আর গ্রাম তুল্য ভর, সেই গ্রাম তুল্য ভর পরিমাণ 1000 মিলি পানিতে মিশ্রিত করলেই এক নর্মাল হবে। তার যদি অর্ধেক দাও তাহলে সেমি নর্মাল, 10 ভাগের 1 ভাগ দিলে ডেসি নর্মাল। তোমরা একটু দেখে নাও এখানে যে আরেকটা জিনিস এখানে জানা উচিত, মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, এগুলো একটু জানা উচিত। তো এই নর্মাল দ্রবণ পড়ার আগে আমরা একটু এগুলো দেখে নিই, প্রয়োজনে আসতেছে। যেমন দেখো, আমরা যদি 1000 মিলি দ্রবণে পুরোপুরি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, ঠিক আছে, 1000 মিলি দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বা 1 মোলার বলা হয়। ডাইরেক্ট 1000 মিলিতে 1 মোল মানে আণবিক ভরটা, ঠিক আছে। এবারে দেখো 1000 মিলি দ্রবণে যদি আমি হাফ মোল দ্রব দ্রবীভূত করি, অর্ধেক মোল, হাফ মোল দ্রব দ্রবীভূত করি, হাফ মোল, 1000 মিলি দ্রবণে হাফ মোল দ্রব মানে অর্ধেক যদি দ্রবীভূত থাকলে তাকে বলা হয় সেমিমোলার দ্রবণ। সেমিমোলার দ্রবণ বা 0.5 মোলার। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা মনে রাখবা, মোলার বললে 1 মোলার, সেমিমোলার বললে 0.5, সেমি মানে অর্ধ, সেমিমোলার দ্রবণ মানে 0.5 মোলার। এটা মুখস্থ রাখবে। এবার আসি, সেই 1000 মিলি দ্রবণে যদি হাফ মোল না দিয়ে 1 মোলের 10 ভাগের 1 ভাগ নেই, 1/10 মোল, 1 মোলের 10 ভাগের 1 ভাগ মোল দ্রব যদি যুক্ত থাকে, যে দ্রবণ উৎপন্ন হবে তখন তাকে ডেসিমোলার দ্রবণ বলে।
ডেসিমোলার দ্রবণ 1/10 মানে কি 0.1 মোলার। এই ডেসিমোলার বললে 0.1, সেমিমোলার বললে 0.5, 1 মোলার মানে 1 মোলার। এগুলো মুখস্থ করবা পরিষ্কার করে একদম। তারপরে 1000 মিলি দ্রবণে যদি 1 মোলের 100 ভাগের 1 মোল দিই, 100 ভাগের 1 ভাগ, 1 মোলের 100 ভাগের 1 ভাগ, পুরোপুরি 1 মোল দিলে মোলার, হাফ মোল দিলে সেমিমোলার, 1 মোলের 10 ভাগের 1 ভাগ দিলে ডেসিমোলার। এবার 1 মোলের 100 ভাগের 1 ভাগ 1/100 মোল যদি দ্রবীভূত থাকে তখন তাকে সেন্টিমোলার দ্রবণ বলে। সেন্টিমোলার দ্রবণ বা 0.01 মোলার। সেন্টিমোলার বললে 0.01। এগুলো একটু মুখস্থ রাখবে। এই যে সেন্টিমোলার দ্রবণ। আবার দেখো সেই 1000 মিলি দ্রবণে যদি 1 মোলের 1000 ভাগের 1 ভাগ যোগ করি, 1 মোলের 1000 ভাগের 1 ভাগ মোল দ্রবণ যদি যোগ করি, ঠিক আছে, তখন যে দ্রবণটা উৎপন্ন হবে তাকে মিলিমোলার দ্রবণ বলে। মিলিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ বা 0.001 মোলার। 1000 মিলি দ্রবণে 1/1000 মোল দ্রবীভূত থাকলে মিলিমোলার। এগুলো অঙ্কে আলোচনা করতে করতে চলে আসবে, এই জন্য তোমার স্ট্রং লাগবে। মিলিমোলার, মিলিমোলার মানে 0.001, সেন্টিমোলার মানে 0.01, ডেসিমোলার মানে 0.1 মোলার, সেমিমোলার মানে 0.5, মোলার মানে 1 মোলার। এরকম অনেক ঘনমাত্রায় দেওয়া থাকবে, স্ট্রং একদম। তোমরা এগুলা ক্লিয়ার করে মুখস্থ করে নেবে, তাহলে তুমি গাণিতিকগুলো সলভ করতে পারবে। তো এই ধরনের একটা অঙ্কে আমরা আসবো। দেখো এখানে এটা জানলাম, মিশিয়ে দিলাম। যেটা আমরা এখন করবো সেটা হচ্ছে নরমাল দ্রবণ। কিছুক্ষণ আগে আমি বললাম যে 1000 মিলি দ্রবণে কোনো দ্রবের গ্রাম তুল্য ভর যোগ করতে হবে। তুমি চিন্তায় পড়ে গেলে যে আসলে কোনো দ্রবের গ্রাম তুল্য ভর আমি তো বের করতে পারি না, তাহলে নরমাল দ্রবণ কীভাবে করবো? তাহলে এই জন্য তোমাকে প্রথমে জানতে হবে কোনো দ্রবের গ্রাম তুল্য ভর কীভাবে বের করা হয়। ঠিক আছে, তাহলে তুমি নরমাল দ্রবণ পারবে। তাহলে নরমাল দ্রবণ বের রেখে গ্রাম তুল্য ভরে আসি আগে। কীভাবে গ্রাম তুল্য ভর বের করা হয়? সংজ্ঞা আছে আসলে গ্রাম তুল্য ভর কাকে বলে। কোনো পদার্থের আণবিক ভরকে, প্রত্যেকটা পদার্থের আণবিক ভর আছে, কোনো পদার্থের আণবিক ভরকে ওই পদার্থের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গ্রাম তুল্য ভর বলে। কি বললাম? কোনো পদার্থের আণবিক ভরকে ওই পদার্থের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন দ্বারা ভাগ করতে হবে। যে ভাগফল পাবো সেটাই হচ্ছে গ্রাম তুল্য ভর ওই পদার্থের। এখানে বুঝে নিবা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা যত বৃদ্ধি পাবে গ্রাম তুল্য ভর তত কমে যাবে। তো এখন প্রতিস্থাপনীয় হাইড্রোজেন যদি না থাকে, নাও তো থাকতে পারে, তখন ওই দ্রবের গ্রাম তুল্য ভর কীভাবে বের করবে? হাইড্রোজেন না থাক, সমতুল পরিমাণ তো অন্য কোনো পরমাণু আছে, মানে সমপরিমাণ অন্য কোনো পরমাণু থাকলে সমপরিমাণ, সেই সমপরিমাণ কোনো পরমাণু দ্বারা ভাগ করলেই যে ভাগফল পাওয়া যায় সেটাই গ্রাম তুল্য ভর। ঠিক আছে, আমরা বিভিন্ন পদার্থের গ্রাম তুল্য ভর বের করবো, তোমরা ভাগ করে নিবি। অ্যাসিডের গ্রাম তুল্য ভর একরকম, ক্ষারের গ্রাম তুল্য ভর একরকম, লবণের গ্রাম তুল্য ভর একরকম, জারক পদার্থের গ্রাম তুল্য ভর একরকম, বিজারক পদার্থের গ্রাম তুল্য ভর একরকম। এগুলো আলাদা আলাদা ভাগ করে নিয়ে তুমি বের করবে। অবশ্যই দেখবে গ্রাম তুল্য ভর বের করার সময় যে আসলে যৌগটি অ্যাসিড, ক্ষার, লবণ, জারক, বিজারক কোন শ্রেণীর, সেভাবে তুমি গ্রাম তুল্য ভর বের করবে। তো ঠিক আছে, গ্রাম তুল্য ভর আমরা নির্ণয় করব। কি গ্রাম
তুল্য ভর নির্ণয়। প্রথমে আমরা অ্যাসিডের গ্রাম তুল্য ভর নির্ণয় করব। অ্যাসিডের তুল্য ভর নির্ণয় করব আমরা, ঠিক আছে। যেমন সালফিউরিক অ্যাসিড এর সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর, সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর তোমরা জানো যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, জানো না? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। দেখো তো এই সালফিউরিক অ্যাসিডে কয়টা প্রতিস্থাপনের হাইড্রোজেন আছে? কয়টা? এক প্রতিস্থাপনের হাইড্রোজেন 2টা। তাহলে আণবিক ভরটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ দিলে তোমার আসছে 49। এই তো সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর 49, বুঝলি? এবারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5, 35 আর একে 36। তো কয়টা প্রতিস্থাপনের হাইড্রোজেন দেখতে পাচ্ছ? একটা। তাহলে তুমি 1 দিয়ে ভাগ দিবে, তাহলে হচ্ছে 36। হ্যাঁ, এই যে এখানে এখন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনেকটা অ্যাসিড, এর আণবিক ভর আর গ্রাম তুল্য ভর সমান। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর আর গ্রাম তুল্য ভর সমান। এই জন্যই তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলার দ্রবণ আর নরমাল দ্রবণ একই। প্রশ্ন আসতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলার দ্রবণ আর নরমাল দ্রবণ একই কেন? কেন একই? বোঝা যাচ্ছে কেন একই। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর আর গ্রাম তুল্য ভর একই। হ্যাঁ, আণবিক ভর আর গ্রাম তুল্য ভর একই হলে তো মোলার আর নরমাল দ্রবণ একই হবেই, শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেলা এটা। কিন্তু সালফিউরিক অ্যাসিডের মোলার দ্রবণ এবং নরমাল দ্রবণ ভিন্ন। মোলার দ্রবণ একরকম, ভিন্ন আর নরমাল দ্রবণ একরকম। এখানে আরো দেখো, এখানে অ্যাসিডের তুল্য ভর এইভাবে পরিষ্কার কথা, প্রত্যেকটা অ্যাসিডের আণবিক ভরকে যেটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে তত দিয়ে ভাগ দিলেই যে ভাগফল পাবে সেটাই হচ্ছে অ্যাসিডের তুল্য ভর। ক্লিয়ার? আমি মিশিয়ে দিই এবারে আমি লবণের তুল্য ভরে যাব। কিসের তুল্য ভর? লবণ, লবণের তুল্য ভর। দেখো লবণের তুল্য ভর যেমন সোডিয়াম কার্বনেটের তুল্য ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? মুখস্থ করে নাও, 106। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। যদিও তোমরা বের করতে পারবে, স্পিডটাকে বাড়ানোর জন্য মুখস্থ করে নিবা কিছু পরিস্থিতি যেগুলো। 106। এখন দেখো তো এই যে লবণ, লবণের তুল্য ভর কিভাবে বের করবে? আণবিক ভরকে কত দিয়ে ভাগ দিবে? লবণের, অ্যাসিডের বেলায় হাইড্রোজেন দ্বারা ভাগ দিবে, লবণের বেলায় ভাগ দিলে প্রত্যেকটা লবণেরই বাম পাশে ধাতব অংশ থাকে। প্রত্যেকটা লবণেরই বাম পাশে ধাতব অংশ থাকে। সেই ধাতুর যোজনী আর পরমাণু সংখ্যার গুণফল দ্বারা ভাগ দিবে। তোমরা এখন দেখো, এখানে এই লবণটার সামনে ধাতু আছে সোডিয়াম। সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী কত? 1। কয়টা সোডিয়াম আছে? 2টি। তাহলে 2 একে 2, 2 দিয়ে ভাগ দিবে, তাহলে পাচ্ছ 53। বোঝা গেছে বিষয়টা? তাহলে তোমরা একটু জিনিস খালি ব্রেক রেখে একটু শোনো। সত্যি সোডিয়াম কার্বনেটের যদি তুমি মোলার দ্রবণ তৈরি করতে যাও, তাহলে 1000 মিলি পানিতে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করতে হবে। 1000 মিলি পানিতে বা 1 লিটার পানিতে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি তুমি দ্রবীভূত করো, তাহলে দ্রবণের ঘনমাত্রা হবে 1 মোলার। কিন্তু তুমি যদি নরমাল দ্রবণ তৈরি করতে চাও, তাহলে 1000 মিলি পানিতে তোমাকে 53 গ্রাম দিতে হবে। 53 গ্রাম হচ্ছে তুল্য ভর। আর তুল্য ভর 1000 মিলিতে কোনো দ্রবের তুল্য ভর যোগ করলে নরমাল দ্রবণ হবে। তাহলে সোডিয়াম কার্বনেটের নরমাল দ্রবণ তৈরি করতে গেলে 1000 মিলি দ্রবণে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট, আর মোলার দ্রবণ তৈরি করতে গেলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো? ঠিক আছে, আমরা আরো কয়েকটা লবণের তুল্য ভর বের করি। যেমন ক্যালসিয়াম কার্বনেট
এর তুল্য ভর। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100, কিন্তু দেখো বাম পাশে যে ধাতুটা আছে ক্যালসিয়াম যোজনী কত 2, কিন্তু কয়টা ক্যালসিয়াম আছে? একটা। 2 একে 2, 2 দিয়ে ভাগ দিব, তাহলে আসবে কত? 50। আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণে 50 গ্রাম, সরি 1000 মিলি পানিতে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যোগ করি, তাহলে হবে তোমার 1 নরমাল। আর যদি 100 গ্রামই দিই তাহলে হবে 1 মোলার। 100 গ্রাম দিলে 1000 মিলি পানিতে 100 গ্রাম চুনাপাথর দিলে 1 মোলার, আর 50 গ্রাম দিলে হবে 1 নরমাল। নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে ক্ষারের তুল্য ভর যে মিশিয়ে দিলাম, ক্ষারের তুল্য ভর, ক্ষারের তুল্য ভর নির্ণয়। ক্ষারের তুল্য ভর যেমন ক্ষারের নাম আসো, যেমন ক্ষারের নাম আসো অ্যালুমিনিয়াম অক্সাইড, তার তুল্য ভর অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য ভর। অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক ভর বের করো কত? অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে, দুইটা অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, 27 গুণন কত? 2 যোগ এখানে দেখো 16, 3 16 কত? 48, 102, অর্থাৎ ভর হচ্ছে 102। আণবিক ভর 102, কিন্তু কত দিয়ে ভাগ দেব? এইখানে দেখো প্রতিটা ক্ষারেরও আবার বাম পাশে ধাতব অংশ থাকে, সেই ধাতুর যোজনী আর পরমাণু সংখ্যা গুণফল দ্বারা ভাগ দেব। এই অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়ামের যোজনী কত জানো? অ্যালুমিনিয়াম যোজনী কত তোমাদের তো জানা আছে। অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3। অ্যালুমিনিয়াম যদি 3 হয় তাহলে কয়টা অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছ? 2টা। একটা অ্যালুমিনিয়ামের যোজনী, একটা অ্যালুমিনিয়ামের যোজনী 3, 2টা অ্যালুমিনিয়াম আছে, তাহলে কত হচ্ছে? 6। 3 গুণ আছে 6 দিয়ে ভাগ দিই। 6 দিয়ে ভাগ দিয়ে 102কে তোমরা 102 ভাগ 6, 102 ভাগ 6 দিলে 17 পাবে। এই যে 17, ঠিক 17 গ্রাম যদি তুমি 1000 মিলি পানিতে দ্রবীভূত করো তাহলে 1 নরমাল, এই পদার্থটা 1 নরমাল। আর যদি 102 গ্রাম দাও তাহলে হবে মোলার। এই ছিল ক্ষারের, ঠিক আছে? এরকম আরো পরিচিতি ক্ষার তুল্য ভর বের করো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটার বাম পাশে যে ধাতুটা দেখা যাচ্ছে যোজনী 1, কয়টা সোডিয়াম? একটা, 1 দিয়ে ভাগ, তাহলে ভাগ দিলে কত আসে? 40। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আর তুল্য ভর সমান। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আর তুল্য ভর সমান হওয়ার কারণে এর মোলারিটি আর নরমালিটি একই। এই তুল্য ভর শেষ। তোমরা শুনে রাখো, জারক পদার্থের তুল্য ভর বের করা হয় কীভাবে? জারক পদার্থের আণবিক ভর কি? ওই জারক পদার্থ যতটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তত সংখ্যা দ্বারা ভাগ করবে, এটা নিয়ম আলাদা। যত আণবিক ভর, ওই জারক পদার্থের আণবিক ভরকে ওই জারক পদার্থ যতটি ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই গৃহীত ইলেকট্রন সংখ্যা দ্বারা ভাগ দিলেই তুমি ওই জারক পদার্থের তুল্য ভর পাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এবারে চলে যাব নরমাল দ্রবণ প্রস্তুতি। সংজ্ঞাটা লেখে না। নরমাল দ্রবণ কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলি দ্রবণে কোনো দ্রবের গ্রাম তুল্য ভর দ্রবীভূত করলে, বা কোনো দ্রবের 1 গ্রাম তুল্য ভর দ্রব 1000 মিলি পানিতে দ্রবীভূত থাকলে দ্রবণকে নরমাল দ্রবণ বলে। ক্লিয়ার? আর নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলি দ্রবণে কোনো দ্রবের গ্রাম তুল্য ভরকে নরমালিটি বলে। নরমালিটি আর নরমাল দ্রবণ। নরমালিটি নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলি দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভরকে নরমালিটি, আর 1000 মিলি দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলি দ্রবণে
কোনো দ্রবের 1 গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকলে তাকে নর্মাল দ্রবণ বলে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, নর্মাল দ্রবণ গণনার যে সূত্র দ্বারা কোনো দ্রবণের ঘনমাত্রা নর্মালিটি এককে গণনা করার যে সূত্র সেটা হচ্ছে S সমান 1000 W/EV 1000 W/EV। ঠিক আছে, তো এখানে তুমি দেখো ডাব্লুটা কি গ্রাম এককে দ্রবের ভর, ভিতে হচ্ছে মিলি এককে, ভি হচ্ছে মিলি এককে, দ্রাবকের আয়তন, দ্রাবকের আয়তন, ইতে হচ্ছে দ্রবের তুল্য ভর, এসতে হচ্ছে নরমালিটি, এখানে এস হচ্ছে নরমালিটি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা নির্দিষ্ট আয়তনে কি পরিমাণ দ্রবীভূত আছে, হ্যাঁ ওইখানে বসাবে, আর এখানে দ্রবের তুল্য ভর আর নির্দিষ্ট আয়তন বসালে তুমি নরমালিটি পেয়ে যাবে। সামনের ক্লাসে আমরা এই নরমালিটির গাণিতিকগুলো আমরা চর্চা করব। তোমরা যদি চেষ্টা করো, না পারলে আবার সামনের ক্লাসে দেখা হবে, সেইখানে নরমালিটির গাণিতিকগুলো আমরা করবো। ধন্যবাদ।